প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 8 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ ক্লাস। গত ক্লাসেও তোমাদের ইংলিশ ক্লাস আমার ছিল। ওই ক্লাসে আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন করিয়েছিলাম। আজকেও তোমাদের জন্য একটি প্যাসেজ ন্যারেশনের ক্লাস নিয়ে আসছি। তো গত ক্লাসে যে প্যাসেজ ন্যারেশনটা করিয়েছিলাম ওখানে প্রায় ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো ছিল। আজকে যে একটা ন্যারেশনটা আমি করাবো বা এর পরবর্তী আরো একটা ন্যারেশন করানোর সম্ভাবনা রয়েছে যদি সময়ে কভার দিতে পারি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ সবাই? কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন রাখবা। লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি। তো আজকে যে প্যাসেজটা করাবো সেখানে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স সেও অন্যান্য সেন্টেন্স আমি রেখেছি যাতে করে তোমরা অন্যান্য সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া পাও। তো তোমরা জানো যে ন্যারেশন তোমাদের জেএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে বা এই বিষয়ে তোমরা প্রায়শ ভুল করে দেখো, তোমাদের সমস্যা হয়, যার কারণে এই ক্লাসটাতে আমি একটু বেশি গুরুত্ব দিয়ে শুরু করেছি। তো আজকে প্যাসেজ ন্যারেশনের যে প্যাসেজটা আমি বোর্ডে লিখেছি, তোমরা বোর্ডের দিকে তাকাও এবং মনোযোগ সহকারে এটা আমি রিডিং করে শোনাচ্ছি এবং তোমরা শোনো, খেয়াল করো। হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সাম? পরীক্ষার পর তোমার কর্মসূচি কি? আস্কড সালাম। সালাম প্রশ্ন করলো, পরীক্ষার পর তোমার কর্মসূচি কি, তোমার প্রোগ্রাম কি? প্রশ্ন করলো কে? আস্কড সালাম। সালাম প্রশ্ন করলো। তাহলে সালাম এখানে কাকে প্রশ্ন করলো সেটা প্রথম সেন্টেন্সের মধ্যে উল্লেখ নাই। তবে প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা যখন পড়বা তখন তোমরা দেখতে পাবা যে এখানে সাবজেক্ট কে, অবজেক্ট কে, বা কে বক্তা, কে শ্রোতা, কে বলেছেন অথবা কে শুনেছেন, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হলে প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে রিডিং করবে এবং অর্থটা অনুধাবন করার চেষ্টা করতে হবে। সেকেন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কামাল সেইড, কামাল বলল, আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, আমি এখনো সিদ্ধান্ত নিই নাই। আমি এখনো সিদ্ধান্ত নিই নাই। কি সিদ্ধান্ত নিই নাই? যে তাকে প্রশ্ন করেছিল সালাম, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সাম? পরীক্ষার পর তোমার কর্মসূচি কি? তাহলে সালামের কোয়েশ্চনের জবাবে কামাল উত্তরে বলেছিল যে আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, আমি এখনো সিদ্ধান্ত নিই। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে এখানে সালাম প্রশ্ন করছে এবং কামাল উত্তর দিয়েছে। তাহলে সাবজেক্ট হচ্ছে সালাম, অবজেক্ট হচ্ছে কামাল। থার্ড সেন্টেন্সটা দেখো, লেটস গো অন এ পিকনিক, সেইড সালাম। লেটস গো অন এ পিকনিক, সেইড সালাম। সালাম বললো, চলো আমরা একটা পিকনিকে যাই। এর পরবর্তীতে কামাল উত্তর দেওয়ার পর সালাম আবারও কামালের কাছে প্রস্তাব রাখলো যে চলো আমরা একটা পিকনিকে যাই। ফোর্থ সেন্টেন্সটা দেখো, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, কি চমৎকার আইডিয়া এটা, কি চমৎকার ধারণা এটা, সেই কামাল। সবার শেষে আবার কামাল বলল যে এটা একটা চমৎকার আইডিয়া। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট আমি রিডিং করে শুনিয়েছি এবং তোমরা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। চলো আমরা এটা কিভাবে আনসারটা করতে হবে তার বিভিন্ন নিয়ম রুলস গুলো সহকারে আমরা বুঝবো এবং এটা আনসারটা রেডি করব। ওকে ফাইন, লেটস স্টার্ট।
What's your program after the examination? Ask Salam. Salam প্রশ্ন করলো কামালকে যে পরীক্ষার পর তোমার প্রোগ্রাম বা কর্মসূচি কি। তাহলে আমরা জানি যে একটা নারেশন করতে গিয়ে সাবজেক্ট কাউকে কোনো প্রশ্ন করলে, কোনো অবজেক্টকে কোনো প্রশ্ন করলে তখন আমরা সাবজেক্টের পরে আস্কড ব্যবহার করি এবং এরপরে অবজেক্ট শব্দটা ব্যবহার করি। যেমন এখানে আমরা আনসারে স্টার্ট করব সালাম আস্কড কামাল। যেহেতু এখানে প্রশ্নটা কামালকেই করেছে তাহলে আমরা অবজেক্ট হিসেবে কামালকে ব্যবহার করব আস্কড কামাল। সালাম কামালকে প্রশ্ন করলো হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সাম, পরীক্ষার পর তোমার কর্মসূচি কি। তাহলে এখানে হোয়াট একটা ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট একটা ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে অ্যাপোস্ট্রফি এস দ্বারা ইজ বোঝানো হয়। এখানে যে একটা অ্যাপোস্ট্রফি এস ছিল সেটা দ্বারা ইজ বোঝানো হয় অক্সিলারি ভার্ব ইজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালাম আস্কড কামাল, এরপরে যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে আমরা রুলসে বলেছিলাম যে যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোনো কোশ্চেন করা হয় যেমন হোয়াট, হুইচ, হু, হুম, হাউ, হোয়ার, হোয়ান, হোয়েন ইত্যাদি, এই ধরনের যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দ্বারা যদি কোনো কোশ্চেন করা হয় তবে ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা প্রথমে বসিয়ে দিব হোয়াট। যেমন হোয়াট আছে হোয়াটটা আমরা হুবহু বসিয়ে দেব। আরো বলেছিলাম যে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে যদি তোমাদের হোয়াট, হুইচ, হু, হুম, হোয়েন, হোয়ার এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো যদি না থাকে এবং তার পরিবর্তে যদি অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয় যেমন ডু, ডিড, ডাজ, হ্যাভ, উইল, ক্যান ইত্যাদি, এরকম কোনো অক্সিলারি মডেল অক্সিলারি দিয়ে যদি তোমার প্রশ্নটা স্টার্ট করা হয় তখন তোমার এই জায়গায় ইফ কানেক্টরটি ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ইফ কানেক্টর। তবে আমাদের এখানে ইফ কানেক্টরটা আমরা এখন ব্যবহার করছি না, কারণ এখানে কোনো অক্সিলারি দিয়ে প্রশ্ন শুরু করা হয় নাই, প্রশ্নটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করা হয়েছে। শিক্ষার্থীরা তাহলে তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল রাখবা, যখন আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আনসার করতে যাব ইনডাইরেক্ট নারেশনে তখন আমাদেরকে মনে রাখতে হবে যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেনটা করা হয়, শুরু করা হয়, যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন শুরু করা হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা হুবহু বসবে এবং যদি কোনো অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন শুরু করা হয় তার পরিবর্তে একটা কানেক্টর দিয়ে আনসারটা আমরা স্টার্ট করব। তাহলে হোয়াট আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করছি। এরপরে আমাদেরকে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। এখানে কোশ্চেনে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, আমরা ইনডাইরেক্ট নারেশনে গিয়ে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে লিখতে হবে। আগেও বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স করবার সময় আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইউর প্রোগ্রাম, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব ইজ। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে ইউর প্রোগ্রাম। ইউর একটা সেকেন্ড পারসন, ইউর একটা সেকেন্ড পারসন। যদি আমাদের সাবজেক্ট বা অবজেক্ট আর রিপোর্টেড স্পিচে যদি আমাদের সাবজেক্ট বা অবজেক্ট ইউ বা ইউর হয় তখন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তার মানে এখানে ইউর দ্বারা কামালকে বোঝানো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সালাম আস্কড কামাল, তাহলে সালাম কামালকে প্রশ্ন করেছিল, তাহলে এখানে কামাল হচ্ছে অবজেক্ট। আরো বলতেছি যদি ইউ বা ইউর রিপোর্টেড স্পিচে কোনো সাবজেক্ট বা অবজেক্ট যদি ইউ, ইউর ইত্যাদি হয় তবে ইউ বা ইউর দ্বারা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তার মানে ইউর প্রোগ্রাম মিন্স এখানে ইউর দ্বারা কামালকে বোঝানো হচ্ছে কামালের কর্মসূচি কি। তাহলে আমরা ইউর শব্দটা কামালের প্রোনাউন হিসেবে ব্যবহার করব। তাহলে কামালের প্রোনাউন হচ্ছে হি। তো ইউর যেহেতু একটা পসেসিভ ফর্ম সাবজেক্টের, তাহলে কামালের আমরা পসেসিভ ফর্ম করে হিজ ব্যবহার করব। তাহলে হোয়াট হিজ, হোয়াট হিজ, হোয়াট হিজ, হিজ মিন্স এখানে কামালকে বোঝানো হচ্ছে, যার কারণে আমি ব্র্যাকেটে
কে দিয়েছি তাহলে হোয়াট ইজ প্রোগ্রাম হোয়াট ইজ প্রোগ্রাম এখন আমাদের ইজ প্রোগ্রামটা হচ্ছে সাবজেক্ট এরপর আমরা বসাবো কি ভার্ব ভার্ব হচ্ছে এখানে ইজ আমরা জানি যে এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো থাকলে আমরা ইনডাইরেক্ট নারেশনে সেগুলোকে ফার্স্ট ফর্মে ব্যবহার করব তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম আছে ইজ এটাকে আমরা ফার্স্ট ফর্মে নিয়ে গেলে হবে ওয়াজ ঠিক আছে হোয়াট দিস প্রোগ্রাম ওয়াজ এরপরে এক্সটেনশন হিসেবে দেওয়া আছে আফটার দা এক্সাম তখন আমরা আফটার দা এক্সাম এক্সটেনশনটা বসিয়ে দেব আফটার দা এক্সাম ওকে তোমরা প্রথম সেন্টেন্সটা আশা করি বুঝতে পেরেছো আমরা এখন সেকেন্ড সেন্টেন্সে যাচ্ছি তোমরা খেয়াল করো কামাল বলল আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড আমি এখনো সিদ্ধান্ত নিই নাই এই যে কামাল এই কথাটা এই স্টেটমেন্টটা এই উক্তিটা দিল তাহলে এটা সালাম যেই কোয়েশ্চনটা করেছে কামালকে সেই কোয়েশ্চনের রিপ্লাই বা উত্তর হিসেবে সে এই স্টেটমেন্টটি প্রদান করেছে কামাল তো যখন কোনো একজন সাবজেক্ট বা বক্তা অপর একজন বক্তার কোয়েশ্চনের জবাব হিসেবে একটা স্টেটমেন্ট করে তখন আমরা সাবজেক্টের পরে রিপ্লাইড দ্যাট দিয়ে আনসারটা শুরু করতে পারি সেন্টেন্সটা কি করতে পারি রিপ্লাইড দ্যাট সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট দিয়ে আমরা আনসারটা শুরু করতে পারি তাহলে এই রিপ্লাইং সেন্টেন্সটা করেছে কে কামাল তো আমরা লিখব কামাল রিপ্লাইড দ্যাট কামাল replied that কামাল জবাব দিল যে I have not yet decided আমি এখনো সিদ্ধান্ত নিই নাই এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসন হলে সব সময় ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝায় তাহলে এখানে কামাল হচ্ছে সাবজেক্ট তাহলে আই দ্বারা এখানে কামালকে বোঝানো হচ্ছে আমরা কামালের পরিবর্তে হি ব্যবহার করব এখানে আই অ্যাপোস্ট্রফি ভি এ তোমরা দেখতে পাচ্ছ এই ভি দ্বারা হ্যাভ কে নির্দেশ করা হচ্ছে হ্যাভ এর শর্ট ফর্ম হচ্ছে ভি ই অ্যাপোস্ট্রফি ভি তাহলে আমরা জানি যে হ্যাভ একটা প্রেজেন্ট ফর্ম সেটাকে আমরা ফার্স্ট ফর্মে রূপান্তর করলে হ্যাড হবে তাহলে হি হ্যাড not yet decided আমাদের not yet decided এটা পরিবর্তন হবে না এটা বসে যাবে not yet decided শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পরে আমরা রিপ্লাইড দ্যাট শব্দটা ব্যবহার করেছি এবং আমরা প্রনাউনটা পরিবর্তন করেছি আইটা থেকে তোমাদের মধ্যে শিক্ষার্থীরা যারা লাইভে আছো আশেপাশের পরিবেশটা ঠিক করো শিক্ষার্থীরা যারা ক্লাসে সাউন্ড ডিস্টার্বের কারণে এখানে প্রবলেম হচ্ছে আমাদের তোমরা একটু খেয়াল রাখো আশেপাশে যারা রয়েছে তারা প্লিজ ডিস্টার্ব করবে না সাউন্ডের প্রবলেম হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ এভরিবডি এবার দেখো he had not yet decided আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্টে প্রনাউনটা আমরা রিপোর্টেড স্পেশাল পারসনটাকে আমরা পরিবর্তন করি আই ইউ ইত্যাদি এই প্রনাউনগুলোকে আমরা পরিবর্তন করছি দ্বিতীয়ত আমরা পরিবর্তন করছি ভার্বকে যেমন হ্যাড কাজে আমরা হ্যাড করেছি এখানে যেমন প্রথম সেন্টেন্সে ইজ কে আমরা ওয়াজ করেছি তো আমরা এখানে খেয়াল রাখবা যে তোমরা যে সাবজেক্ট যদি কোনো পারসন হিসেবে ইউজ হয় আই ইউ তাহলে ওটা পরিবর্তন করি এবং ভার্বের ফর্মগুলো আমরা পরিবর্তন করি এগুলো খেয়াল রাখবা তারপর আমরা সেকেন্ড সেন্টেন্সে যাচ্ছি থার্ড সেন্টেন্সে লেটস গো অন এ পিকনিক চলো আমরা একটা পিকনিকে যাই সেইড সালাম তাহলে এই স্টেটমেন্টটা করেছে কে সালাম সালাম এই প্রশ্নটা স্টেটমেন্টটা করেছে এটা যেহেতু একটা প্রস্তাবনা বোঝাচ্ছে প্রস্তাব লেটস দ্বারা কোনো কিছু প্রস্তাব বোঝানো হয় তো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ সেটা লেটস গো অন এ পিকনিক চলো আমরা একটা পিকনিকে যাই এখানে একটা প্রস্তাব রাখা হয়েছে যদি সাবজেক্ট বা কোনো অবজেক্টকে বা কোনো শ্রোতাকে নারেশনের ক্ষেত্রে এইভাবে লেটস দ্বারা কোনো প্রস্তাব রাখে
তবে আমরা সাবজেক্টের পরে প্রপোজড দ্যাট এই শব্দটা আমরা ব্যবহার করব। আমরা আস্কড যেখানে ব্যবহার করি, যেখানে আমরা রিপ্লাইড দ্যাট ব্যবহার করি, সেখানে আস্কড বা রিপ্লাইড ইউজ না করে যখন লেটস থাকবে তখন লেটস এর পরিবর্তে আমরা ব্যবহার করব প্রপোজড দ্যাট। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করতে পেরেছো? হ্যাঁ, যে যদি আমাদের ডাইরেক্ট ন্যারেশনে যদি কোনো সেন্টেন্স লেটস দ্বারা স্টার্ট হয় তখন আমরা তার আনসারে গিয়ে সাবজেক্টের পরে প্রপোজড দ্যাট শব্দটা বা ফ্রেজটা ব্যবহার করব। তাহলে এই প্রপোজটা করেছে সালাম, আমরা লিখব সালাম, সালাম প্রপোজড দ্যাট, সালাম প্রপোজড দ্যাট, সালাম প্রস্তাব করলো যে লেটস গো অন এ পিকনিক। তাহলে এই যে লেটস শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, লেটস যদি থাকে তখন এই লেটসটাকে উই শুড, ইউ শুড, দে শুড তিনটা যে কোনো একটা ফ্রেজে রূপান্তর করতে হবে। ইউ শুড, উই শুড, দে শুড। তাহলে কখন আমরা ইউ শুড ব্যবহার করব, কখন উই শুড ব্যবহার করব, কখন বা দে শুড ব্যবহার করব। আমরা যখন দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থার্ড পারসন, এখন এখানে সাবজেক্ট হচ্ছে সালাম, অবজেক্ট হচ্ছে কামাল। লেটস গো অন এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। এই সেন্টেন্সটা সাবজেক্ট হচ্ছে সালাম, আর সালাম কাকে বলেছে? কামালকে বলেছে, তাহলে অবজেক্ট হচ্ছে কামাল। যখন তোমরা দেখতে পাবা যে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই তোমার থার্ড পারসন, ফার্স্ট পারসনও না, সেকেন্ড পারসনও না, থার্ড পারসন, তখন আমরা লেটস কে দে শুড হিসেবে ব্যবহার করব। লেটস এর পরিবর্তে আমরা থার্ড পারসনে দে শুড ব্যবহার করব। যদি সাবজেক্ট বা অবজেক্টের কোনো একটা ফার্স্ট পারসন আই বা উই থাকে তখন আমরা উই শুড ব্যবহার করব। যদি কোথাও সাবজেক্ট বা অবজেক্টের কোথাও ফার্স্ট পারসন দেখা না যায়, সাবজেক্টেও আই বা উই নাই, অবজেক্টেও আই বা উই নাই, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে সাবজেক্ট বা অবজেক্টের কোথাও ইও সেকেন্ড পারসন আছে কিনা, ইও সেকেন্ড পারসন আছে কিনা আমরা ফলো করব। দেখতে পাচ্ছি যে ইও আছে, হয় সাবজেক্ট ইও আছে, হয় অবজেক্ট ইও আছে, তখন আমরা ইউ শুড ব্যবহার করব লেটস এর পরিবর্তে। কিন্তু আমরা এই সেন্টেন্সটার দিকে তাকাই, লেটস গো অন এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে সালাম, সেইড সালাম, এবং এটা কামালকে উদ্দেশ্য করে বলেছে, যার কারণে এখানে অবজেক্ট হচ্ছে কামাল। তাহলে সালাম এবং কামাল দুইটা সাবজেক্টই, দুইটা সাবজেক্ট অবজেক্টেই থার্ড পারসন, সো আমাদেরকে এখানে দে শুড ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খেয়াল করতে পেরেছো যে লেটস দ্বারা যদি কোনো সাবজেক্ট বা অবজেক্টের উভয়কেই থার্ড পারসন মিন করা হয়, বোঝানো হয়, তখন লেটস এর পরিবর্তে আমরা দে শুড ফ্রেজটা ব্যবহার করব। তাহলে দে শুড, দে, লেটস এর পরিবর্তে আমরা দে শুড ব্যবহার করেছি। দে শুড গো অন এ পিকনিক, আমাদের এটা অপরিবর্তনীয় থাকবে, এটা বসে যাবে গো অন এ পিকনিক। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সের লেটস দ্বারা শুরুকৃত ইম্পারেটিভ সেন্টেন্সের এই অংশটা তোমরা ইনডাইরেক্ট নারেশনে বুঝতে পেরেছো। আমরা এখন থার্ড সেন্টেন্সে চলে যাচ্ছি। থার্ড সেন্টেন্সে আমি হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রয়োগ দেখিয়েছি। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, সেই কামাল, কামাল বলবো। যখন কোনো একটা সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রয়োগ করা হয় তখন আমাদের সাবজেক্টের পরে এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ সরো দ্যাট, এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট, এক্সক্লেম উইথ ফান দ্যাট ইত্যাদি ফ্রেজগুলো আমরা শুরুতে ব্যবহার করব। শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও বলতেছি, যখন আমরা কোনো ডাইরেক্ট ন্যারেশনের প্যাসেজে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রয়োগ দেখতে পাবো, যেমন হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, এখানে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই সেন্টেন্সটা এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আনসার হিসেবে আনসার শুরু করতে গিয়ে আমরা সাবজেক্টের পরে এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ সরো দ্যাট, এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট, এক্সক্লেম উইথ ফান দ্যাট ইত্যাদি ফ্রেজটা ব্যবহার করতে পারি। তো আমরা কখন জয় দ্যাট ব্যবহার করব, কখন সরো দ্যাট ব্যবহার করব, কখন ওয়ান্ডার দ্যাট ব্যবহার করব, কখন ফান দ্যাট ব্যবহার করব, সেটা একটা বোঝার বিষয়। তাহলে খেয়াল করো,
যখন আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দ্বারা কোনো আনন্দসূচক আবেগ প্রকাশ পায় তখন আমরা বলবো সাবজেক্টের পরে এক্সপ্লেইন উইথ জয়। যখন দুঃখসূচক কোনো আবেগ মনের আবেগ প্রকাশ পায় তখন আমরা বলবো এক্সপ্লেইন উইথ সরো। কিন্তু যখন কোনো বিস্ময় প্রকাশ পায় তখন আমরা বলবো এক্সপ্লেইন উইথ ওয়ান্ডার। যখন কোনো ফান করে কোনো কথা বলে, তামাশা করে যখন কোনো কিছু বলে তখন আমরা বলবো এক্সপ্লেইন উইথ ফান। আমরা দেখতে পাচ্ছি হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, কি চমৎকার ধারণা এটা, এটা একটা আনন্দ সূচক। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এটা একটা কি চমৎকার ধারণা, তাহলে একটা আনন্দ প্রকাশ পায়, খুশির খবর। সো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব কামাল exclaimed with joy that. Kamal exclaimed with joy that. Let's start. Kamal exclaimed with joy that. কামাল আনন্দ প্রকাশ করে ব্যক্ত করলো যে, এটা বাংলা মিনিংস হচ্ছে কামাল আনন্দের সাথে বলল যে, কামাল আনন্দের সাথে প্রকাশ করলো যে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এটা কি চমৎকার আইডিয়া এটা। আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু ইনডাইরেক্ট নেশনে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, এক্সক্লেমেটরি সেন্টেন্স হোক, এখন তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হোক, অপারেটিভ সেন্টেন্স হোক, যে কোনো সেন্টেন্সকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এখানে সাবজেক্ট হচ্ছে কি ইট, তাহলে সাবজেক্ট ইট বসালাম। ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ওটাকে আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করব, ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার করব। কেন? কারণ ডাইরেক্ট নারেশনে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে ইনডাইরেক্ট নারেশনে সেটা সিম্পল পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হয়। সো এখানে ইজ কে আমরা সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যেতে হলে ইজ কে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে। ওয়াজ হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল সাবজেক্ট হয় যেমন দে উই, তখন ইজটা ওয়ার হিসেবে চেঞ্জ হবে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় যেমন ইট, ইটের একটা সিঙ্গুলার ফর্ম, তাহলে আমরা ইজ কে ওয়াজ হিসেবে ব্যবহার করব। তাহলে ইট ওয়াজ, এখানে আমাদের ইজটা ওয়াজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ইট ওয়াজ হোয়াট এ বা হোয়াট এন থাকলে তোমরা আরো খেয়াল করো, যখন আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি হোয়াট এ অথবা হোয়াট এন থাকে, হোয়াট এ অথবা হোয়াট এন থাকে, তখন হোয়াট এ বা হোয়াট এন এর পরিবর্তে আমরা এ ভেরি শব্দটা ব্যবহার করব, এ ভেরি ফ্রেজটা আমরা ব্যবহার করব। তাহলে হোয়াট এন এর পরিবর্তে আমরা ব্যবহার করব এ ভেরি, হোয়াট এবং হোয়াট এন এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? এ ভেরি। তাহলে ইট ওয়াজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া, অবজেক্ট অপরিবর্তনীয় থাকবে, এক্সিলেন্ট আইডিয়া এটা একটা অবজেক্ট, তাহলে এটা অবজেক্ট অপরিবর্তনীয় ভাবে আমাদের বসে যাবে। ওয়াজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। শিক্ষার্থীরা তোমরা আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয়েছে এই সেন্টেন্সটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। আমরা এরপরে ফোর্থ সেন্টেন্সে চলে যাচ্ছি। ফোর্থ সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমাদের ফোর্থ সেন্টেন্সের পরে আর কোনো সেন্টেন্স নেই, আমাদের এই প্যাসেজটা এখন কমপ্লিট হয়েছে। তোমরা তাহলে যখন একটা প্যাসেজ নারেশন এভাবে করতে যাবা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা আগে মনোযোগ সহকারে পড়বা, পড়ার পর প্রতিটি সেন্টেন্স কোন ফর্মে দেওয়া আছে, কোন টেন্সে দেওয়া আছে, সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা, ইম্পারেটিভ সেন্টেন্স কিনা, ইন্টারোগেটিভ কিনা, অবজেক্টিভ কিনা, এক্সক্লেমেটরি কিনা, সেটা তো ভালোভাবে আগে মনোযোগ সহকারে খেয়াল করবা। এরপর তোমরা সাবজেক্টকে অবজেক্টকে এটা খুঁজে বের করবা। তারপর তোমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আই বা উই হয় তোমরা খুব খেয়াল রাখবা যে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে বা সাবজেক্ট অনুসারে বসাতে হবে। কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অবজেক্ট যদি ইউ হয় অথবা ইউর হয় তবে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মিন করে, এই জিনিসটা খেয়াল রাখবা। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা খুব নারেশনের ক্ষেত্রে খেয়াল রাখবা সেটা হচ্ছে যে আমাদের ভার্বের পরিবর্তন করতে হয়। যখন ভার্বগুলো আমাদের প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে
তখন সেই ভার্বগুলোকে আমরা ফার্স্ট ফর্মে নিয়ে যাব, ফার্স্ট ফর্মে প্রয়োগ করে বসাবো। যেমন ইজ থাকলে আমরা ওয়াজ ব্যবহার করব, যেমন ক্যান থাকলে আমরা ওটাকে কুড ব্যবহার করব, যেমন হ্যাভ থাকলে ওটাকে আমরা হ্যাড হিসেবে ব্যবহার করব। তো যদি আবার এই ধরনের এমিজার ওয়াজার বা হ্যাভ হ্যাজ এগুলো না দিয়ে যদি কোনো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যেমন গো থাকে, সেটাকে আমরা ওয়েন্ট ব্যবহার করব। যদি তোমার যেমন ওয়ার্ক থাকে তখন আমরা ওয়ার্ক ব্যবহার করব, যেমন রাইট থাকলে আমরা রোড ব্যবহার করব। অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মগুলোকে আমরা ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার করব। যদি আবার ফার্স্ট ফর্ম দেওয়া থাকে, যেমন কোন একটা সেন্টেন্সে দেওয়া আছে হি রোড দ্য লেটার, সে চিঠিটি লিখেছিল, তখন আমরা রোড এটা মূল ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমরা ফার্স্ট পারফেক্ট ফর্ম হিসেবে নিয়ে যাব। কারণ আমরা জানি যে ডাইরেক্ট নারেশনে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, ইনডাইরেক্ট নারেশনে গিয়ে সেটা ফার্স্ট পারফেক্ট ফর্ম হিসেবে রূপান্তরিত হয়। সেই কারণে যদি কোনো একটা ডাইরেক্ট নারেশনে তোমার ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া থাকে, যেমন হি রোট দ্য লেটার, সে চিঠিটা লিখেছিল, তখন ইনডাইরেক্ট নারেশনে আমরা লিখব হি হ্যাড রিটেন দ্য লেটার, হি হ্যাড রিটেন দ্য লেটার। রাইট কে আমরা রোটে নিয়ে যাব। আবার রোট যদি প্রয়োগ করা হয় ডাইরেক্ট নারেশনে, সেটাকে ইনডাইরেক্ট নারেশনে আমরা হ্যাড রিটেনে ব্যবহার করব। অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে আমরা ফার্স্ট ফর্মে ব্যবহার করব, আর ফার্স্ট ফর্ম থাকলে সেটাকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। ওকে ফাইন, তোমরা আশা করি আমার এই প্যাসেজটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছো। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি এই ধরনের আরো কয়েকটা প্যাসেজ প্র্যাকটিস করাবো। তো তোমাদেরকে এই প্যাসেজটা বাসায় ভালোভাবে করবা এবং এইরকম আরো যে কয়টা প্যাসেজ তোমাদের বইয়ের রেফারেন্স বুকে দেওয়া আছে এগুলো বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবা। তোমরা দেখবা তোমাদের রেফারেন্স বইগুলো খুললে ওখানে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে। সেই বোর্ড কোয়েশ্চেন গুলো থেকে এই ধরনের প্যাসেজ খুঁজে বের করে নিজেরা করার চেষ্টা করবা বাসায়। তাহলে তোমরা চেষ্টা করলেই শিখতে পারবা, চেষ্টা না করলে তো আর শেখা হবে না। আমি একটা করে করালাম, একটাই যদি তোমরা করে বসে থাকো বা এটাও না করো, তাহলে শিখতেই তো পারবে না। তাহলে তোমাদেরকে এভাবে আরো অনেকগুলো রেফারেন্স আনতে হবে। তো তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি আমি বাসায় বসে কমপ্লিট করার জন্য। শিক্ষার্থীরা তোমাদের আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং 3 এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে যেগুলো টেক্সট বুক থেকে তোমরা করবা। ওগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এই প্যাসেজগুলো লিখে নিতে পারো, বাসায় এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আজকের ক্লাসে আমি 5টা প্যাসেজ দিচ্ছি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো কিছু প্যাসেজ দিয়ে দিব। যে প্যাসেজগুলো তোমরা জেএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং 3 এর জন্য। আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং 3 এর জন্য আমি গুরুত্বপূর্ণ কয়েকটা সিন প্যাসেজ দিচ্ছি। তোমরা প্যাসেজগুলো একটু মনোযোগ সহকারে দেখো এবং লিখে নাও। নাম্বার 1, নকশিকাঁথা। Unit 1, lesson 2. Number 2, the ethnic people. The ethnic people. Unit 1, lesson 3 and 4. Lesson 3 and 4. Number 3, Bangladeshi cuisine. Bangladeshi cuisine. এটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 5। ইউনিট 1 এর লেসন 5। নাম্বার 4, Shamima started. Shamima started. এটা হচ্ছে ইউনিট 5 এর লেসন 2। ইউনিট 5 এর লেসন 2। নাম্বার 5, Shamima's misery. এটা হচ্ছে তোমার ইউনিট 5 এর লেসন 3। ইউনিট 5 এর লেসন 3। শিক্ষার্থীরা
তোমরা এগুলো খাতায় উঠিয়ে নাও, এগুলো বাসায় প্যাসেজ গুলো প্র্যাকটিস করবা। মূলত এগুলো তোমাদের জেএসসি পরীক্ষার সিলেবাসের আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং 3, আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1, 2 এবং 3 এর জন্য প্রযোজ্য এই 5টা প্যাসেজ আজকে করবা। নেক্সট ক্লাসে আরো কিছু প্যাসেজ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি।